আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টির নেতারা। এবারে জানাবো বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে। সাংবাদিকরা যাতে জানতে না পারেন সেজন্য ব্যাংকে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে। থলের বিড়াল ধীরে ধীরে বের হতে শুরু করেছে। জানাবো ৭২,০০০ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় নরসিংদী ২ আসনের সাবেক এমপি ও পটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পটন সহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে ফারাকাবাদ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব, বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলেমিশে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গোপন নথি ফাঁস, দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রিজার্ভ আর সরকারের পতন ঠেকানো যাবে না এবি পার্টি। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আর সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির নেতারা। বুধবার দুপুরে বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে মন্তব্য করেন তারা। এতে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক এএফএম সুলাইমান চৌধুরী, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও এবি পার্টির অর্থ সম্পাদক আমিনুল ইসলাম। এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবিএম নাজমুল হক সহ আরও অনেকে। সুলাইমান চৌধুরী বলেন, দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে, এটি সত্য। আসলেই কি উন্নয়ন হয়েছে নাকি উন্নয়নের নামে লুটপাট হয়েছে, সেটা একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, 5টি ধানে যদি একটি চাল উৎপাদন হয়, তাকে আমরা কি উন্নয়ন হিসেবে গ্রহণ করব? কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, যা সরকারের বিভিন্ন সিন্ডিকেট সদস্যরা করেছে। এবি পার্টির আহ্বায়ক অভিযোগ করে বলেন, দেশের মানুষ কাজ পাচ্ছে না, অথচ প্রতিবেশী একটি দেশের হাজার হাজার মানুষ এখানে অবৈধভাবে কাজ করছে। দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, ব্যাংকগুলো জবরদখল করে দলীয় লোকজনদের মধ্যে বন্টন করা হয়েছে, যার প্রধান উদ্দেশ্যই ছিল জনগণের আমানত যেনতেনভাবে নিজেদের পকেটে ঢোকানো। তিনি বলেন, রিজার্ভ আজ শূন্য হতে চলেছে, দেশ আজ অর্থনৈতিক অব্যবস্থাপনা চোরাবালিতে আটকে গেছে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, এই সরকার কম গণতান্ত্রিক বেশি উন্নয়নের স্লোগান দিয়ে দেশের মানুষ এবং বুদ্ধিজীবী মহলকে বোঝাতে চেয়েছে তারা দেশকে সিঙ্গাপুর থাইল্যান্ডের মতো উন্নত দেশে পরিণত করবে। তাদের কাছে গণতন্ত্র মানবাধিকার গুরুত্বপূর্ণ নয়, কথিত উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিভিন্ন মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে সরকার দলীয় লোকজন ও কিছু আমলা। প্রকৃতভাবে এখন আমরা দেখতে পাচ্ছি দেশের রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে $13 বিলিয়ন, যদিও সরকার বলছে এর পরিমাণ $18 বিলিয়ন। তিনি আরও বলেন, বহু বছর ধরে দেশের ঘাটতি বাজেট দেওয়া হচ্ছে, ব্যাংকগুলো আজ লুটপাট হয়ে গেছে। সিপিডি বলছে 92,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়েছে 24টি পার্টিকুলার অনিয়মের মাধ্যমে, যা বাংলাদেশ ব্যাংকের গোচরে হয়েছে। খেলাপি ঋণ এখন দাঁড়িয়েছে 60,000 কোটি টাকার উপরে, যা 2008-এ ছিল 22,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করেছে রিজভী। সাংবাদিকরা যাতে জানতে না পারেন সেজন্য ব্যাংকের ভিতরে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে। থলের বিড়াল এখন ধীরে ধীরে বের হতে শুরু করেছে। বুধবার রাজধানীর বিজয়নগর এলাকায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, আমরা একটি কঠিন সংকটের মধ্যে দিন যাপন করছি। আমাদের কথা বলার স্বাধীনতা নেই, চলাচলের স্বাধীনতা নেই, সভা সমাবেশ করতে পারি না। এক কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে দেশ নিপাতিত হয়েছে, আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এসে দাঁড়িয়েছে $13 বিলিয়ন। এমন মন্তব্য করে তিনি বলেন, আমদানি করার জন্য যে টাকা দরকার সে টাকা আমাদের নেই। এমন এক পরিস্থিতির মধ্যে সবাইকে দিন যাপন করতে হচ্ছে। ইসরায়েলের সঙ্গে বিএনপি তলে তলে সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনি নির্যাতিতর পক্ষে কথা বলে আসছি, আর ইসরায়েলের প্লেন বাংলাদেশে নামে
আর ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে সরকারকে? এটা তো মানুষের প্রশ্ন। আপনি এ ধরনের কথা বলেন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে সরানোর জন্য। আজ বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে সেটা কি আপনি বলতে পারেন? আপনারা সবাই জানেন, সবাই বোঝেন। আপনাদের মধ্যে যে অনাচার, লুটপাট, ষড়যন্ত্র চলছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন। আওয়ামী লীগের ভেতরে ভেতরে এক কাজ করে আর জনগণের জন্য অন্য কথা শোনায়, এমন মন্তব্য করে রিজভী বলেন, ডোনাল্ড লু দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করলেন, অথচ ওবায়দুল কাদের সাহেবরা কত কথাই না বলেন। জানতে পারলাম মার্কিন কোম্পানিগুলো ঋণ পরিশোধ করার জন্যই ডোনাল্ড লু চাপ দিয়েছেন। সুতরাং ডোনাল্ড লুর হাত পা ধরা অনুরোধ করেছে সরকারের লোকজন। এ ধরনের দিরাচিতা আর ভণ্ডামি করেই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। মামু আর খালেদের নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন, এমন মন্তব্য করে রিজভী বলেন, এ নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। প্রথম দফায় কেউ ভোট দিতে যায়নি, এবারও যাবে না। এ সরকার জনগণের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সেই সরকারের অধীনে যে উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না, জনগণ ভোট বর্জন করবে। দুদকের মামলায় সাবেক এমপি পটন সহ ৫ জন কারাগারে। ৭২,০০০ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় নরসিংদী ২ আসনের সাবেক এমপি ও পটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পটন সহ ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের দুদকের প্রসিকিউশন শাখার সহকারী পরিদর্শক আক্কাস আলী জানান, আসামিরা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা জামিন বর্ধিত করবার আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বছরের ৬ ডিসেম্বর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের অন্তর্বর্তীকালীন জামিন দেন। প্রসঙ্গত, প্রায় ৫৮২ কোটি টাকা সরকারি সার আত্মসাতের অভিযোগে গত বছরের ২৬শে নভেম্বর কামরুল আশরাফ সহ ৫ জনের বিরুদ্ধে দুদকের সমন্বিত কার্যালয় ১-এর সংস্থাটি উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ২০২১-২২ অর্থ বছরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে সার বাফার গুদামে দেননি। সার ট্রানজিটে আছে বলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে মিথ্যা তথ্য দিয়ে ৫৮১,৭১,৯,০৬৪ টাকার ৭১,৮০১ টন ৩১ কেজি সার আত্মসাৎ করেন। ফারাক্কাবাদ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক, ফখরুল। ফারাক্কাবাদ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৬ই মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ৪৮ বছর আগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের ডাকে গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্সা আদায়ে ফারাক্কা অভিমুখে লং মার্চে অংশ নেয় মানুষ। ভারতের গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু হয়। ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। জীববৈচিত্র্য এবং পরিবেশগত মানকে বিবেচনায় না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কার বাঁধ চালু রাখার অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে। এই বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আওয়ামী সরকারের কারণে এদেশের জনগণ পানি ন্যায্য হিস্সা থেকেও বঞ্চিত হচ্ছে। বিএনপির মহাসচিব আরও বলেন, আমি মনে করি আজও ফারাক্কা দিবসের তাৎপর্য প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন এবং কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে নদীর ধারাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সর্বশেষ জানাবো, গোপন নথি ফাঁস, দুবাইয়ের সম্পদের পাহাড় পাকিস্তানের রাষ্ট্রপতির। অনুসন্ধানী সাংবাদিকের বৈশ্বিক নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্টের দুবাই আনকল্ড শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সহ কয়েকজন রাজনীতিবিদ এবং সাবেক সেনা কর্মকর্তাদের বিপুল পরিমাণ গোপন সম্পদ রয়েছে। খবর দ্য ডনের। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গোপনে বিপুল সম্পদের মালিকানা অর্জনের একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেরা দুবাইয়ের আবাসন খাতে আকৃষ্ট হচ্ছেন। অবৈধ তহবিল ব্যবহার করে তাদের অনেকেই সেখানে সম্পদের পাহাড় গড়ে বিনিয়োগ করছেন। এতে অর্থ পাচার হওয়ার ব্যাপারে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে দুটি সম্পদ, সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মোশাররফের আছে একটি, এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহাসিন নাকভির স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসেইন নওয়াজ শরীফ, রাজনীতিবিদ শারজিল মেনন, সিনেটর ফয়সাল ভাউদা, জাতীয় পরিষদের কয়েকজন সদস্য এবং সিন্ধু ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যের নাম রয়েছে। রোশান হোসেন এবং হুসেন জাওহর নামের দুই পাকিস্তানি ধনকুবেরের নামও রয়েছে তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল, একজন পুলিশ প্রধান, একজন দূত এবং একজন বিজ্ঞানী নামও আছে, যারা কেউ সরাসরি সম্পদের মালিকানা অর্জন করেছেন, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ বা সম্পদ কিনেছেন তার সন্তানের নামে। অমনি গ্রুপের আসলাম মাসুদ, সোহরাবদিন শাহ, হামিদ মুক্তার শাহ দুবাই বিলাসবহুল আবাসনের মালিক। ফাঁস হওয়া তথ্য অনুসারে দুবাইয়ের বিদেশিদের মালিকানায় থাকা সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে ভারত, এরপরই পাকিস্তানের অবস্থান। প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ের 17,000 পাকিস্তানি সম্পদের, তবে তথ্য উপাত্ত এবং অতিরিক্ত সূত্র ব্যবহার করে এর সংখ্যা 22,000-এর মতো হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।